গোধূলির লগ্ন। পাখিরা আকাশে ঝাঁক বেঁধে হুটোপুটি খাচ্ছে। সূর্যি মামা পশ্চিম আকাশে হেলে পড়েছে, যার দরুন পশ্চিম আকাশ জুড়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে অপর প্রান্তে থাকা মানুষজন সূর্যি মামাকে অনায়াসে হাত বাড়িয়ে ছুঁতে পারবে, কিন্তু চাইলে কি সব কিছু ছোঁয়া যায়? দূর থেকে ওই দিকের আকাশটা কাছে মনে হলেও আকাশ যে তার থেকে বহু দূর। ঠিক তেমনটা হয়েছে লাবিবের ক্ষেত্রে। লাবিব চাইলেও অয়ন্তীকে ছুঁতে পারবে না, অয়ন্তী যে তার থেকে বহু দূরে। লাবিব একটা কাজে এসেছিল রেস্টুরেন্টে। কাজ শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে নিবে, তখনই নজর পড়ে অয়ন্তীর উপর। অধৈর্যরা তার আপনা আপনি আগলা হয়ে যায়। অয়ন্তী গাড়ি থেকে নামছে, আর তার সাথে নুহাস, যারা আর আহান। অয়ন্তীর চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুব সুখে আছে। লাবিব নির্মিষ ভঙ্গিতে চেয়ে আছে হাস্য উজ্জ্বল অয়ন্তীর দিকে, ঠোঁটের কোণে তার মৃদু হাসি, যেই হাসিতে রয়েছে শত শত দুঃখ বেদনা। লাবিব গাড়ির কাজের উপরে নিজের বাঁ হাতটা রেখে অয়ন্তীকে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু তা তো হওয়ার নয়। এই ছোঁয়াতে যে অয়ন্তীর পরশ পাওয়ার নয়। লাবিব গাড়ির জানালার কাচ নামিয়ে জাহিনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু না, জাহিন নেই। তার মানে জাহিন অয়ন্তীর সাথে আসেনি, অয়ন্তীরা মলে ঢুকে গেছে। তা দেখে লাবিব তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে নিজেও মলে ঢুকার প্রস্তুতি নেয়। অয়ন্তী আর যারা নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যই মূলত শপিং মলে এসেছে, কিন্তু তাদের সাথে কে আসবে তা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তারপর ঠিক হলো নুহাস আসবে তাদের সাথে। জাহিন আসতে পারেনি, তার একটা ইম্পর্টেন্ট মিটিং থাকার জন্য, না হলে আসতো। নুহাস আহানকে নিয়ে ঘুরছে, আর অন্যদিকে অয়ন্তী আর যারা নিজেদের জন্য কেনাকাটা করছে। যারার আর কিছুদিন পরে বোর্ড পরীক্ষা, তার জন্য ঘড়ি কেনার দরকার, তাই দুজনে ঘড়ির দোকানে এসেছে। যারা ঘড়ি পছন্দ করতে ব্যস্ত, অন্যদিকে অয়ন্তীর নজর পড়ে একটা ঘড়ির উপর। ঘড়িটা তার খুব পছন্দ হয়েছে জাহিনের জন্য, কিন্তু কিনবে নাকি কিনবে না ভেবে দোটানায় পড়ে গেছে। আজ পর্যন্ত জাহিনকে খুব একটা সচরাচর ঘড়ি পরতে দেখেনি, তাই মন স্থির করতে পারছে না কি করবে এটা ভেবে। যারা একটা ঘড়ি পছন্দ করে অয়ন্তীর কাছে এসে বলে, ভাবি, দেখো তো ঘড়িটা কেমন। অয়ন্তীকে কোনো রেসপন্স করতে না দেখে যারা অয়ন্তীর চাহনি অনুযায়ী সামনের দিকে তাকে বুঝতে পারে অয়ন্তীর মনোভাব। যারা মুচকি হেসে অয়ন্তীকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি ভাবি, ঘড়িটা বুঝি পছন্দ হয়েছে ভাইয়ার জন্য? নিয়ে নাও ঘড়িটা, দেখতেও সুন্দর আছে ঘড়িটা। যদিও বা ভাইয়া খুব একটা ঘড়ি হাতে পরে না, কিন্তু তুমি গিফট করলে অবশ্যই পরবে। অয়ন্তী যারার কথা শুনে নিজের হুঁশে ফিরে এসে বলে, না না, আমি এমনি দেখছিলাম। যারা মাথা নাড়াতে নাড়াতে মজা করে বলে। হুম হুম, বুঝতে পেরেছি। যারা কথাটা বলে দোকানদারকে বলে, আঙ্কেল, ওই যে কালো ঘড়িটা আর এই ঘড়ি দুটো প্যাক করে দিন তো। অয়ন্তী নাকচ করে যারাকে বলে, যারা, ওই ঘড়িটা নেওয়া লাগবে না। বেশি কথা বলো না তো। অয়ন্তী আর কিছু বলল না। তাদের দুজনের কেনাকাটা প্রায় শেষের দিকে। অয়ন্তীর বেশি কিছু কেনার নেই, যা আছে যারার। এমন সময় নুহাস যারাকে কল করে। যারা নুহাসের কল দেখে অয়ন্তীকে বলে, ভাবি, তুমি ঘুরে দেখো চারপাশটা, আমি একটু আসছি। হুম। যারা ওই দিকটায় চলে যায়। অয়ন্তী ঘাড় ঘুরিয়ে আশেপাশের দোকানের সব কিছু দেখে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরই যারার কল আসে অয়ন্তীর ফোনে। অয়ন্তী কল ধরতেই ওপাশ থেকে যারা বলে, ভাবি, আমরা নিচে চলে এসেছি, তোমার জন্য অপেক্ষা করছি, নিচে আসো। আচ্ছা। অয়ন্তী আর দেরি না করে সিঁড়ির দিকে অগ্রসর হলো। কয়েকটা সিঁড়ির ধাপ পেরোতেই অঘটন ঘটে গেল তার সাথে। আকস্মিক শাড়ির কুচির সাথে পা লেগে অয়ন্তীর দেহখানা সামনের দিকে ঝুঁকে পড়ে। ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। সারা শরীর কাটা দিয়ে উঠল ভয়ে। আজ আর রক্ষে নেই তার।
চাপা গলায় চিৎকার করে উঠে। হাত থেকে পড়ে যায় ব্যাগ। পড়ে যেতে নিবে তৎক্ষণাৎ অনুভব করলো কারো শীতল বলিষ্ঠ পেশিবহুল হাত তার হাত শক্ত করে চেপে ধরে পিছনের দিকে ঘুরে নিয়ে পেঁচিয়ে ধরেছে তার কোমর। অয়ন্তীর শরীরটা টেনে নিয়ে যায় কেউ নিজের বুকের অতি নিকটে, যার দরুন মানুষটির বুকের ওঠানামা স্পষ্ট শুনতে পারছে সে। অয়ন্তীর ঘাড়ে আশ্রে পড়ছে মানুষটির গরম ভারী নিঃশ্বাস। অয়ন্তীর চোখ বন্ধ করে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। কয়েকক্ষণ পরেই ভেসে আসলো এক আবেগ ভরা শান্ত কণ্ঠস্বর। ভয় পাওয়ার কিছুই হয়নি, পড়ার আগেই তো ধরে নিয়েছি আমি। শান্ত হও প্লিজ। অয়ন্তী চমকে তাকায়। এই কণ্ঠ, এই কণ্ঠের স্বর তার অতি পরিচিত। এই কণ্ঠস্বরের মালিকের সাথে অনেকবার কথা বলেছে সে ফোনে। তবে কি সেই মানুষটি তার নিকটে? অয়ন্তী তৎক্ষণাৎ মাথা তুলে সামনের দিকে তাকায়। কেঁপে উঠে সমস্ত কায়া। বিস্ময় অবিশ্বাসও তার মুখশ্রীতে ফুটে উঠেছে। তার সামনে লাবিব দাঁড়িয়ে আছে, তাও আবার তার এতটা নিকটে। অয়ন্তী তাড়াক করে সরে গেল লাবিবের কাছ থেকে। অস্বস্তিতে তার মুখ পাংশুটিতে হয়ে গেছে। পা দুটো যেন আটকে গেছে ফ্লোরের সাথে। শত চেষ্টা করেও নিজের দেহটাকে নড়াতে পারছে না অয়ন্তী। লাবিব এর মাঝে ধীর কণ্ঠে ডাক দিল, অয়ন্তী। অয়ন্তী হকচকিয়ে উঠল। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শীতের মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। অয়ন্তীর এমন অবস্থা দেখে লাবিব কপালে দুশ্চিন্তার বলিরেখার ভাঁজ ফেলে নম্র কণ্ঠে প্রশ্ন করল, অয়ন্তী তুমি ঠিক আছো? অয়ন্তীর কণ্ঠ রোধ হয়ে এলো। চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, না, আমি ঠিক নেই। আপনাকে এত মাস পর দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না লাবিব। আপনি কেন আমার সামনে এসে এভাবে দাঁড়িয়েছেন? কিন্তু শত চেষ্টা করেও কথাটা বলতে পারল না। সিঁড়ির মাঝে আপাতত তারা দুজন ছাড়া কেউ নেই। লাবিব অয়ন্তীর বাহু ধরে ঝাঁকি দিয়ে উঁচু গলায় বলে, অয়ন্তী। অয়ন্তী নিজের ঘর থেকে বেরিয়ে এসে অশ্রুসিক্ত নয়নে লাবিবের দিকে তাকায়। লাবিব অয়ন্তীর চোখে জল দেখে হকচকিয়ে ওঠে। মেয়েটা কাঁদছে। লাবিব কিছু বলতে নিবে, সাথে সাথে অয়ন্তী নিচু হয়ে পড়ে থাকা ব্যাগটা তুলে এক প্রকার ছুটে পালিয়ে যায় এখান থেকে। লাবিব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিজেও অয়ন্তীর পিছু নেওয়ার জন্য সিঁড়িতে পা ফেলতেই পায়ের সাথে কিছু একটা বাড়ি খায়। তাকিয়ে দেখে ছোট্ট একটা বক্স। লাবিব দুই একটা সিঁড়ির ধাপ পেরিয়ে কোমর বাঁকিয়ে বক্সটা তুলে নিয়ে খুলে দেখে একটা ঘড়ি। লাবিবের বুঝতে বাকি নেই এই ঘড়িটা কার জন্য অয়ন্তী কিনেছে। লাবিব ঠোঁটে ঠোঁট চেপে বক্সটা নিজের হাতের মুষ্টিবদ্ধ করে নেয়। অয়ন্তী হাঁপাতে হাঁপাতে গাড়ির সামনে এসে থামে। অয়ন্তীকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে যারা অয়ন্তীর কাছে এসে বিচলিত গলায় প্রশ্ন করে, ভাবি কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? অয়ন্তী শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, কিছু হয়নি আমার যারা, তাড়াতাড়ি চলো এখান থেকে। অয়ন্তী তাড়াহুড়া করে হেঁটে গাড়িতে উঠে বসে। যারা আর নুহাস একে অন্যের দিকে তাকায়। হঠাৎ করে ভাবির কি হলো? এমন অদ্ভুত আচরণ করছে কেন? অয়ন্তী পুনরায় চেঁচিয়ে বলে, কি হলো যারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। যারা আর নুহাস গাড়িতে উঠে বসে। নুহাস গাড়ি স্টার্ট দেয়। গাড়ি কিছুটা দূরে যেতেই লাবিব এসে পৌঁছায়। লাবিব অনিমেষ ভঙ্গিতে গাড়ির যাওয়ার পানে তাকিয়ে রইল। গাড়িটা মিলিয়ে যেতেই লাবিব মাটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরল। চিনচিন ব্যথা অনুভব করছে বুকের বাঁ পাশের জায়গাটা। এতটা যন্ত্রণা আর সইতে পারছে না। অয়ন্তী তাকে নিজের মন থেকে মুছে ফেললেও সে মুছতে পারছে না, আর হয়তো কোনোদিন মুছে ফেলতেও পারবে না অয়ন্তী নামের মেয়েটাকে। রাত 11টা বাজে। অয়ন্তী সব কাজ শেষ করে রুমে এসেছে। রুমে এসে দেখে জাহিন কতগুলো কাগজপত্র নিয়ে বসেছে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অয়ন্তী শান্তিতে থাকতে পারছে না। মনের মাঝে একটা অস্বস্তিতা কাজ করছে। আর তার উপরে আবার ঘড়িটা হারিয়ে ফেলেছে, যার জন্য মনটা আরো বিষণ্ণ হয়ে আসছে। আজকের দিনটা যেন একটা দুঃস্বপ্নের মতো ছিল। তাদের জীবনে লাবিব আবার কোনো প্রভাব ফেলবে না তো? জাহিনকে লাবিবের কথাটা জানানোর দরকার, কিন্তু কি করে শুরু করবে বুঝে উঠতে পারছে না। অয়ন্তী ধীর পায়ে হেঁটে বেডের এক কোণে বসে অতি চিন্তায় বারবার দু হাত কসলাচ্ছে আর ঠোঁট কামড়ে ধরছে। জাহিন মাথা তুলে চিন্তিত অয়ন্তীর দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলে, অয়ন্তী কি হচ্ছে তোমার?
এমন অস্থির লাগছে কেন তোমাকে? কিছু কি বলবে? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঠোঁট কামড়ে ধরে নিজেকে ততস্তত করে জাহিনের দিকে ফিরে ভেঙে ভেঙে বলে। আমার কিছু বলার আছে আপনাকে। হুম, বলো। আসলে অয়ন্তী কথাটা বলে শেষ করতে পারল না, তার মাঝেই জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন কল ধরে শুরু করে। হুম, আসছে। তোর অপেক্ষা কর। জাহিন কল কাটতেই অয়ন্তী জাহিনের কাছে এসে বিচলিত কণ্ঠে বলে। কি হয়েছে? জাহিন বসা থেকে উঠে অয়ন্তীর সামনে এসে ঠোঁটের কোণে হাসি রেখে বলে। কিছু হয়নি, আমাকে একটু বাইরে যেতে হবে। তোমার কথা আমি পরে শুনবো, কেমন? আর ঘুমিয়ে পড়ো, অপেক্ষা করো না আমার জন্য, আমার আসতে অনেক দেরি হবে। অয়ন্তী মাথা কাত করে সায় দিয়ে বলল। সাবধানে যাবেন। জাহিন ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ল। অয়ন্তী পুনরায় বেডে এসে বসলো। বলা হলো না লাবিবের কথাটা জাহিনকে। আচ্ছা, লাবিবের কথাটা বললে কি জাহিন রাগ করবে? কিন্তু তারা তো সকলেই জানতো তার আগে একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়েটা হয়নি। হয়তো জাহিনের সাথেই তার জুড়ি ছিল বলেই বিয়েটা হয়নি। আশা করা যায় জাহিন লাবিবের কথাটা শুনলে রাগ করবে না, এতটুকু বিশ্বাস জাহিনের উপরে আছে তার। এসব ভাবনার মাঝেই আকস্মিক জাহিনকে পুনরায় রুমে আসতে দেখে অয়ন্তী বসা থেকে উঠে অবাক হয়ে বলে। কি হলো, চলে আসলেন যে? যাবেন না? জাহিন অয়ন্তীর ধারে এসে পুরু কণ্ঠে বলে। যাবো তো, কিন্তু একটা কাজ অপূর্ণ রয়ে আছে। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে। কোন কাজটা অপূর্ণ রয়ে গেছে আবার? জাহিন আচমকা মাথা নুয়ে অয়ন্তীর অধর জড়ায় নিজের অধর জড়া মিলিয়ে শব্দ করে চুমু খেয়ে সরে আসে। অয়ন্তী চমকে চোখ বড় বড় করে তাকায়। ঠোঁট জোড়া আলগা হয়ে আসে তার। জাহিনের ঠোঁটের কোণে হাসি। অয়ন্তী কিছু বলার জন্য উদ্যত হতে নিবে, তখনই জাহিন অয়ন্তীর কোমর এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের কাছে এনে অন্য হাতটা অয়ন্তীর গালে রেখে পুনরায় ডুবে যায় অয়ন্তীর ঠোঁটের মাঝে। অয়ন্তীও আবেশে চোখ বন্ধ করে জাহিনের জ্যাকেটের কলার শক্ত করে আঁকড়ে ধরে। জাহিনের বেসামাল হাতের পরশ অয়ন্তীর পুরো শরীর জুড়ে বইতে শুরু করেছে। মিনিট পাঁচেক পরে জাহিন অয়ন্তীর কাছ থেকে সরে আসে। অয়ন্তী এখনো চোখ বন্ধ করে আছে। জাহিন তা দেখে মুচকি হেসে অধরজরা জিহ্বা দ্বারা ভিজিয়ে অয়ন্তীর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে। এইভাবে চোখ বন্ধ করে থাকলে কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে মিসেস জয়ন্তী। তখন কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এমনিতে আমাকে বাইরে যেতে হবে। অয়ন্তীর সাথে সাথে চোখ মেলে তাকে জাহিনের বুকে দু হাত রেখে ধাক্কা দেয়। জাহিন কিঞ্চিত দূরে সরে যায়। অয়ন্তী দিশেহারা গলায় বলে। চলে তো গিয়েছিলেন, তো ফিরে এলেন কেন নিজের নিয়ন্ত্রণ হারাতে জন্য? জাহিন মৃদু হেসে অয়ন্তীর কপালে পড়ে থাকা চুলগুলো তর্জনী দ্বারা সরিয়ে মোহনীয় কণ্ঠে বলে। রাতের বেলা বউকে ছেড়ে কি থাকা যায় বলো? তাই চলে যাওয়ার আগে বউর একটু সঙ্গ নিতে এলাম, কিন্তু কে জানতো বউ যে আমার সঙ্গে পেয়ে এতটা মাতারা হয়ে যাবে। অয়ন্তী হতবাক হয়ে জাহিনের পানে তাকায়। এই লোক কবে থেকে এতটা ঠোঁটকাটা স্বভাবের হলো? আগে তো এমন ছিল না। আগে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে পারতো না, কিন্তু এখন তো অয়ন্তী বিড়বিড়িয়ে বলে। এতটা অভদ্র কবে থেকে হলো এই লোকটা? জাহিন অয়ন্তীর কথা শুনে মুচকি হেসে বলে। যবে থেকে তোমার সঙ্গ পেয়েছে তবে থেকে। অয়ন্তী এবার নিজের কোমর থেকে জাহিনের হাত সরাতে সরাতে রেগে বলে। এই আপনি যান তো, আর সঙ্গটক দিতে হবে না আপনাকে আমায়। ঠিক আছে, চলে যাচ্ছে, কিন্তু পরের বার সঙ্গর মাত্রাটা গভীর হবে। উফ, আপনি যান না। জাহিন হাসতে হাসতে বলে। ঠিক আছে, যাচ্ছে। আর রাত জাগবে না কিন্তু, কেমন? ঘুমিয়ে পড়বে, আমার আসতে দেরি হবে। জি জি, আমি তাড়াতাড়ি ঘুমোবো। জাহিন অয়ন্তীর কপালে চুমু এঁকে দিয়ে বলে। আসে, কেমন? জাহিন চলে যায়। অয়ন্তী রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে, কিন্তু চোখের পাতায় ঘুম এসে ধরা দিচ্ছে না লাবিবের চিন্তায়। লাবিবের কথাটা যত তাড়াতাড়ি সম্ভব জাহিনকে জানাতে হবে। যারা কোচিং থেকে বের হয়ে দেখে অদূরে নুহাস প্যান্টের পকেটে হাত গুজে চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কত সুদর্শন লাগছে দেখতে লোকটাকে। যারা ঠোঁটের কোণে বিস্তৃত হাসির রেখা ফুটে উঠল। অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটা তার প্রেমিক। ইস, ভাবতেই তো সর্বাঙ্গ প্রশান্তিতে ঢেউ খেলে যাচ্ছে। নুহাস যারাকে দেখার সাথে সাথে হাত উঁচু করে হাই দেয়। যারা আর দাঁড়িয়ে না থেকে নুহাসের দিকে অগ্রসর হয়। কোচিং ছুটি হওয়ার দরুন অনেক মেয়েরা আছে
তার মধ্যে কিছু মেয়ে নুহাসের দিকে তাকিয়ে আছে সেটা দেখে যারা দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলে মনে মনে বলে, শাকচুন্নির দলেরা, তোদের নজর ঠিক কর। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা একান্তই আমার, বুঝলি? যারা নুহাসের সামনে এসে দাঁড়ায়। যারার এমন থমথম চেহারা দেখে নুহাস প্রশ্ন করে, কি হয়েছে? সুন্দর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? যারা গম্ভীর গলায় বলল, এমনি চলো, আর এখানে দাঁড়িয়ে থেকে শো করতে হবে না। যারা কথাটা বলে ধপ ধপ পায়ে হেঁটে প্যাসেঞ্জারের সিটে গিয়ে বসে পড়ে। নুহাস 4-5টা নজর বুলিয়ে বুঝতে পারলো আসল ব্যাপারটা। নুহাস নিঃশব্দে হেসে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করায় মনোযোগ দিল। গাড়ির মাঝে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। নুহাস আর চোখে একবার চুপচাপ যারার দিকে তাকায়। এতটা জেলাস অবশ্য প্রত্যেকটা মেয়েই তার প্রিয় মানুষটার পাশে অন্য কোনো মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না। আকস্মিক যারা চেঁচিয়ে বলে ওঠে, নুহাস ভাই, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও। যারার এমন ভাবে চেঁচানো শুনে নুহাস গাড়ি সাইড করে ব্রেক কষে হতভম্ব হয়ে বলে, কি হলো? এভাবে চেঁচিয়ে উঠলে কেন? ফুচকা খাবো। নুহাস কপালে ভাঁজ ফেলে বলে, কি পুচকা খাবে বলে এভাবে চেঁচাবে? যারা মেকি হাসি দিয়ে বলে, বেশি এক্সাইটেড হয়ে চেঁচিয়ে ফেলেছি। খুব ভালো করেছ চেঁচিয়ে। কথাটা বলে নুহাস গাড়ি স্টার্ট দেওয়ার জন্য উদ্যত হতে নিবে, তৎক্ষণাৎ যারা বলল, কি হলো? গাড়ি স্টার্ট দিচ্ছ কেন? আমি ফুচকা খাবো তো। অন্যদিন খেও, আজ নয়, আমার কাজ আছে। যারা জেদ ধরে বলে, আমি আজকেই খাবো। বলেই গাড়ির দরজা খুলে যারা গাড়ি থেকে নেমে যায়। নুহাস চিৎকার করে বলে, যারা, আমার কথাটা শোনো। কে শুনে কার কথা? যারা ফুচকার দোকানে গিয়ে অলরেডি বসে পড়েছে। নুহাসের আর কি করার, বাধ্য হয়ে সিট বেল্ট খুলতে খুলতে অসহায় হয়ে বলল, এ মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। নুহাস গাড়ি লক করে যারার পাশের চেয়ারে এসে বসে আস্তে করে বলে, অর্ডার দিয়েছো? হুম, কয় প্লেট অর্ডার দিয়েছো? যারা থমথম গলায় বলল, 10 প্লেট। নুহাস বাকরুদ্ধ হয়ে পড়ে। এতটুকু মেয়ে 10 প্লেট ফুচকা অর্ডার দিয়েছে, ভাবা যায়? কি করে যে খায় এসব মেয়েরা বুঝে উঠতে পারে না নুহাস যারাকে খোঁচা মেরে বলল, 10 প্লেট কম হয়ে গেল না? আরো কয়েক প্লেট অর্ডার দেওয়া দরকার ছিল। যারা ছোট ছোট চোখ করে নুহাসের দিকে তাকালো। নুহাস তার পরিবর্তে মুচকি হাসলো। মূলত যারা ইচ্ছে করে বলেছে 10 প্লেট ফুচকা অর্ডার দিয়েছে, কিন্তু সেটা যে নুহাস এমন বিদ্রূপ করে বলবে ভাবতে পারেনি। কিছুক্ষণ পরেই 2 প্লেট ফুচকা নিয়ে আসলো দোকানদার। নুহাস 2 প্লেট ফুচকা দেখে বলে, আর 8টা প্লেট কোথায়? যারা দাঁতে দাঁত চেপে বলে, আমি 2 প্লেট ফুচকা অর্ডার দিয়েছি। নুহাস ভ্রু উঁচু করে বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাওয়া শুরু করো। যারা ফুচকা খাচ্ছে আর তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে আছে। অদূরে একটা গাছের নিচে নুহাস একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। হঠাৎ করে কথা থেকে একটা মেয়ে এসে বলছে তারা নাকি দুজনে এককালে ইউনিভার্সিটিতে ফ্রেন্ড ছিল। আর দেখো নুহাস কেমন নির্লজ্জের মতো 32 পাটি দাঁত বের করে হাসছে। মনে হচ্ছে জীবনে হাসেনি কোনোদিন। ইচ্ছে করছে দাঁতগুলো ভেঙে দিতে। যারা দাঁতে দাঁত চেপে বলে, দাঁড়াও, তোমার হাসি আমি বের করছি। যারা উঠে গিয়ে দোকানদার মামাকে বলল, মামা, 4টা-5টা মরিচ দিয়ে একটা ফুচকা বানিয়ে দিন তো। দোকানদার মামা হতভম্ব হয়ে বলল, এত ঝাল খাবেন? আপনি দিন। আচ্ছা। যারা ফুচকা বানিয়ে এনে নিজের প্লেটে রাখে। প্লেটে আরো 4টা ফুচকা আছে। নুহাস মেয়েটার সাথে কথা বলে এসে যারাকে বলল। ফুচকা খাওয়া শেষ? যারা বিরক্তিকর গলায় বলল, তাহলে ওই 4টা ফুচকা। যারা একটা ফুচকা হাতে নিয়ে বলল, এটা তোমার জন্য। না না, আমি ফুচকা খাই না। আজকে খেলে কিচ্ছু হবে না, নাও নাও। যারার ফুচকা খাওয়ানো নিয়ে এতটা জোরাজোরি করতে দেখে সন্দেহ হলো নুহাসের। কিছু একটা ভেবে নুহাস যারার কাছ থেকে ফুচকা নিজের হাতে নিয়ে বলে, ঠিক আছে, খাচ্ছি। নুহাসকে ফুচকা নিয়ে বসে থাকতে দেখে যারা বলল, কি হলো, খাও। খাচ্ছি তো। নুহাস হঠাৎ চেঁচিয়ে বলে, যারা দেখো ওদিকে কি যেন। যারা ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাতেই নুহাস জলদি করে হাতের ফুচকাটা রেখে প্লেট থেকে অন্য একটা ফুচকা নিয়ে নেয়। যারা নুহাসের দিকে ফিরে বলে, কই, কিছু তো নেই। নুহাস মেকি হেসে বলল, চলে গেছে তুমি দেখার আগে। ও আচ্ছা, তুমি খাও না ফুচকাটা। খাচ্ছি তো।
নুহাস হাঁ করে মুখের ভেতরে ফুসকাটা ঢুকিয়ে দেয়। যারা মনে মনে বলল, খাও না খাও, একটু পরেই টের পাবে কত মরিচে কত ঝাল। নুহাস ফুসকা খেয়ে ঢেকুর তুলে বলে, খুব মজা তো খেতে ফুচকা। মেয়েরা বুঝি এই জন্যই এত পাগল হয়। যারা স্তব্ধ বিমূর অবিশ্বাস্য চোখে চেয়ে রইল নুহাসের পানে। এটা কি করে সম্ভব? এত ঝাল কি করে নুহাস খেলো? এই লোক কি দিয়ে তৈরি? ওই দিন নুনে পোড়া কফি খেয়ে নিল অবনীলায়, আর আজকে এত ঝাল খেয়ে নিল। এ কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? যারা শুকনো ঢোক গিলল। নুহাস যারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, ওই ফুচকাগুলো শেষ করো, আমি বিলটা দিয়ে আসি। নুহাস চলে যায়। ঠোঁটের কোণে হাসি রেখে মনে মনে বলল, কিছুতে করেছি একটা আমি, সেটা তুমি একটু পরে বুঝতে পারবে যখন তুমি নিজে খাবে ফুচকাটা। যারা ঠোঁট ফুলিয়ে দুটা ফুচকা খুব আরামসে খেলো, কিন্তু বিপত্তি ঘটলো শেষ ফুচকাটা মুখে দিতেই। চোখের মনির আকার বড় বড় করে চিৎকার করে উঠে মুখে থাকা ফুচকাটা তাড়াতাড়ি করে ফেলে দেয় নিচে। ঝালে যারা জিভ ঠোঁট জ্বলে যাচ্ছে। কি করবে না করবে তা ভেবে দিশে হারিয়ে ফেলেছে নিজের। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, মাথা ঘুরছে, চোখ দুটো লাল হয়ে গেছে। টেবিলের উপরে থাকা গ্লাসের পানিটা পান করলো, কিন্তু পানি খাওয়াতে যেন ঝালের মাত্রাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। নুহাস বিল মিটিয়ে মানিব্যাগ প্যান্টের পকেটে রাখতেই যারার চিৎকার শুনে সামনের দিকে তাকাতেই থমকে যায় যারার এমন অবস্থা দেখে। নুহাস দ্রুত পায়ে যারার কাছে এসে বিচলিত গলায় বলল, কি হয়েছে যারা? যারার চোখ দিয়ে পানি পড়ছে। হাঁপাতে হাঁপাতে বলল, ঝাল, খুব ঝাল লেগেছে, আর সহ্য করতে পারছি না, আমার জিভ চলে যাচ্ছে। নুহাস অস্থির গলায় বলল, তুমি বসো, আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। না না না, ঠান্ডা পানিতে ঝাল কমবে না, আইসক্রিম 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 খেতে হবে। নুহাস আর 1 মিনিটও দেরি করলো না। দৌড়ে গিয়ে দোকান থেকে 1 বোতল পানি আর একটা চকবার আইসক্রিম নিয়ে আসলো। যারা আইসক্রিম হাতে পেয়ে আইসক্রিম খেতে শুরু করলো। এখন একটু আরাম লাগছে। ফুচকাওয়ালা মামা এসে যারাকে বলল, আমি আগেই কইছিলাম এত জাল খাইতে পারবেন না আপনি, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। যারা রেগে বলল। ওইটা আমার জন্য ছিল না। নুহাস হতবাক হয়ে যারার দিকে তাকায়। তাহলে এই মেয়ের পেটে পেটে এই ছিল? তাকে ঝাল দেওয়া ফুচকা খাওয়াতে চেয়েছিল, কিন্তু ঘটনা তো উল্টো ঘটে গেল। ভাগ্যিস বুদ্ধি করে ফুচকাটা চেঞ্জ করেছিল, না হলে এই অবস্থা তো তার সাথে হতো। আর যারা যেই মেয়ে তার ঝাল লাগতে দেখে 100% শিওর যারা খুশি হতো, যেহেতু নিজেই এত ঝাল দিয়ে ফুচকা বানিয়ে এনেছিল। কিন্তু তাকে ঝাল দেওয়া ফুচকা ক্যান খাওয়াতে চেয়েছিল এই মেয়ে। কিসের জন্য রেগে আছে তার উপরে? কোনোভাবে কি একটু আগের প্রিয়ার সাথে কথা বলার জন্য রেগে আছে তার উপর? এতটা জেলাস এই মেয়ে? নুহাস এসব ভেবে মনে মনে হেসে গলা খাকারি দিয়ে বলে, জাল কমেছে এখন? যারা রাগী চোখে নুহাসের দিকে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে বেচারির। নুহাস যে তাকে বোকা বানিয়েছে এটা আর বুঝতে বাকি নেই, কিন্তু নিজের পাতা ফাঁদে সে যে এভাবে নিজে পিছলে পড়ে যাবে এটা বুঝতে পারেনি। যারা চিবিয়ে চিবিয়ে বলল, এই ঝাল আগামী 7 দিনও কাটবে না। কথাটা বলে ধপ ধপ পায়ে চলে যায়। নুহাস যারা যাওয়ার পানে তাকিয়ে সশব্দে হেসে উঠল। ইস, ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে মেয়েটার। যারা ততক্ষণে গাড়িতে উঠে গেছে। নুহাস চেঁচিয়ে বলে, আরে আমাকে একা রেখে চলে যাচ্ছ তো? যারা মুখ ভার করে বসে আছে প্যাসেঞ্জার সিটে আর বারবার পানি খাচ্ছে। ঝাল বেশিটা কমলেও পুরোপুরি ভাবে কমেনি। পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে সে। নুহাস গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে যারার দিকে তাকায়। যারার সারা মুখে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে মুখমণ্ডলে পানির ঝাপটা দেওয়ার কারণে। যারার ভেজা হাত দিয়ে বারবার ঠোঁট জোড়া ভেজাচ্ছে। নুহাসের নজর পড়ে যারার লালচে হয়ে থাকা ঠোঁট জোড়ার উপরে। একে তো অতিরিক্ত ঝালের জন্য যারা ঠোঁট জোড়া লাল হয়ে আছে, তার উপরে পানির জন্য ঠোঁট জোড়া কেমন রসালো হয়ে আছে। নুহাস ধীরে ধীরে ঘোরের ভেতরে চলে যাচ্ছে। ফাঁকা ঢোক গিলে সাথে সাথে নজর সরিয়ে নেয় নুহাস। শরীরের ঠান্ডা রক্ত গরম হয়ে উঠেছে। মস্তিষ্ক ঝেঁকে বসেছে এক অনবদ্য ইচ্ছা। নুহাস যারাকে ভালোবাসা সত্ত্বেও কখনো অন্য নজরে দেখেনি।
কিন্তু আজ যেন এই নজরটা বেহার নজরে পরিণত হয়েছে। বুকের ভেতরে অনিয়ন্ত্রণ গতিতে ঝড় বইতে শুরু করেছে, যেই ঝড়ের গতি চাইলেও নুহাস সামলাতে পারছে না। অন্য দিনগুলোর মতো নুহাস শক্ত করে চোখ বুজে চল শক্ত রেখে স্টার্টিং এর উপরে কপাল ঠেকিয়ে দেয়। যারা নুহাসকে এভাবে বসে থাকতে দেখে প্রশ্ন করে, কি হলো, এভাবে বসে আছো কেন? গাড়ি স্টার্ট দাও। নুহাস মাথা তুলে সামনের দিকে তাকিয়ে নিজের অধর কামড়ে ঠান্ডা গলায় প্রশ্ন করল। যারা, তুমি কি আমার উপরে রেগে আছো? যারা শক্ত গলায় বলল। রেগে আছি। নুহাস যারার দিকে ফিরে। যারা নুহাসের চেহারা দেখে আঁতকে ওঠে। নুহাসের চোখ মুখ যেন অন্যরকম লাগছে। যারা আনমনে ঢোক গিলল। নুহাস মলিন গলায় বলল। এর আগের মাত্রাটা আরো বাড়িয়ে দিই। যারা নুহাসের কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলে। মানে? নুহাস যারাকে 1 মিনিটও ভাবার সময় না দিয়ে যারার ঘাড়ে নিজের শক্তপোক্ত হাত রেখে নিজের কাছে এনে যারার অধর জোড়ায় নিজের অধর জোড়া ছুঁয়ে দেয়। যারা হকচকিয়ে উঠে চোখ বড় বড় করে তাকায়। এতটা দ্রুত ঘটনা ঘটেছে যে যারা কি প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারছে না। দম আটকে রেখেছে যারা। পুরো শরীর শক্ত হয়ে গেছে তার। হাত দুটো মুঠোবন্দি করে রেখেছে। বুকের হৃৎস্পন্দনের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। কেটে যায় কয়েক মুহূর্ত। নুহাস ধীরে ধীরে সরে আসে যারার নিকট থেকে। যারা হাত ছেড়ে বাঁচে। এতক্ষণ দম আটকে রাখার জন্য কয়েকবার যারা জোরে জোরে শ্বাস ফেলল। নুহাস যারার কাছ থেকে সম্পূর্ণরূপে দূরে সরে না গিয়ে যারার মুখটা নিজের 2 হাত দিয়ে আবদ্ধ করে যারার কপালে নিজের কপাল ঠেকিয়ে দেয়। যারা চোখ খিচে বন্ধ করে রেখেছে। নিজের মুখের উপর আশ্রে পড়ছে নুহাসের তপ্ত শ্বাস। কয়েকক্ষণ পরেই ভেসে আসে নুহাসের অপরাধী কণ্ঠস্বর। সরি জান, আই রিয়েলি সরি। আমি অমনটা করতে চাইনি, কিন্তু নিজেকে শত চেষ্টা করে আটকে রাখতে পারলাম না। নুহাস চোখ জোড়া বন্ধরত অবস্থায় কথাগুলো বলে। যারা এখনো বুঝে উঠতে পারছে না সে কি বলবে বা তার কি করার প্রয়োজন এই মুহূর্তে। আর এটাকে কি আদৌ কারো গভীর চুমু বলে কিনা সন্দেহ। শুধু ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে তাতেই নুহাস নিজেকে এতটা অপরাধী মনে করছে। কেটে যায় কয়েক মুহূর্ত। যারার কোনো সারা শব্দ না পেয়ে নুহাস সরে গিয়ে যারার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। চোখ জোড়া বন্ধ করে রেখেছে। নুহাস হাসলো। ঝালে নাকের অগ্রভাগ লাল হয়ে আছে। নুহাস কিছু বলতে নিবে সাথে সাথে ফোন বেজে উঠে তার। নুহাস যারাকে ছেড়ে দিয়ে ফোন হাতে নিয়ে দেখে জাহিন কল করেছে। নুহাস নিজেকে তটস্থ করে কল ধরতেই ওপাশ থেকে জাহিনের কণ্ঠস্বর ভেসে আসে। কই তুই? জানিস না সমাবেশ আছে? ভাই, আসছি আমি 10 মিনিটের ভিতরে। যারাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। জলদি আয়। নুহাস কল কেটে দ্রুত হাতে গাড়ির স্টার্ট দিল। গাড়ি ড্রাইভ করার ফাঁকে নুহাস যারার দিকে তাকালো। মেয়েটা ঠোঁটের উপরে হাত ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রেগে আছে নাকি অভিমান করে আছে বুঝতে পারছে না নুহাস। তার এখন নিজের উপরে ক্রোধ সৃষ্টি হচ্ছে। কেন নিজের হৃদয়ের জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারলো না? যদি করতো তাহলে তো এমনটা হতো না। নুহাস জোরে নিঃশ্বাস ছাড়লো। গাড়ি এসে থামলো শেখ ভিলার সামনে। যারা নুহাসকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝড়ের বেগে পেছনের সিট থেকে কলেজ ব্যাগ নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। নুহাস যারা বলে ডাক দিতে গিয়েও থেমে যায়। অনিমেষ ভঙ্গিতে যারা যাওয়ার পানে চেয়ে রইল। যারা মিলিয়ে যেতেই দাঁতে দাঁত চেপে চাপা গলায় চেঁচিয়ে স্টারিংয়ে সজোরে হাত দিয়ে বাড়ি মারে। হাতে ব্যথা পেয়েও সেটা সহ্য করে নেয় দাঁত কামড়ে। যারা কি তাকে খুব খারাপ ভাবছে? হয়তো ভাবছে, না হলে এই ঘটনার পর একটিবারও তার দিকে ফিরে তাকায়নি। নুহাস স্টারিং শক্ত হাতে ধরে বলে, কি করে বসলি তুই এটা নোয়াস? কি করে এখন সবটা তুই ফেস করবি নোয়াস? এই জন্যই নুহাস নিজের অনুভূতিগুলো যারার কাছে ব্যক্ত করতে চায়নি। আগে তাও নিজের নিয়ন্ত্রণ করে রাখতে পারত এটা ভেবে যারা তার মনের কথা জানে না, কিন্তু এখন যারা সবটা জানে, যার জন্য নুহাসের অনুভূতিগুলো পেয়ে বসে।
মরিয়া হয়ে ওঠে যারার সান্নিধ্যে যাওয়ার জন্য। আগে ভাগেই তাকে নিয়ন্ত্রণে আনতে হবে, যারার কাছে পিঠে তাকে এখন থেকে কম যেতে হবে, না হলে অঘটন একটা ঘটিয়ে দিবে সে। সময় পেরিয়ে যাচ্ছে, তাকে সমাবেশে পৌঁছাতে হবে, তাই আর দেরি না করে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। যারা দৌড়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে বিছানায় বসে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরে হাঁপাতে থাকে। অধৈর্যরা কামড়ে ধরে, ধীরে ধীরে ঠোঁটের উপর নিজের বাঁ হাত নিয়ে যায়। এখনো মনে হচ্ছে যেন নুহাসের অধৈর্যরা নরম পরশ তার অধরে ছুঁয়ে আছে। নুহাস তার ঠোঁট ছুঁয়েছে এটা ভেবেই যারার কায়া কেঁপে ওঠে। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। নুহাসের সামনে কি করে যাবে এবার সে? গেলেই তো লজ্জায় লাল হয়ে যাবে। যারা এসব ভেবে বালিশে মুখ গুজে পা দুটো নাচাতে শুরু করে। এটা কি হয়ে গেল তার সাথে? আজ সন্ধ্যা হয়ে গেছে, গোটা দুনিয়া জুড়ে অন্ধকার নেমে এসেছে। দুনিয়াতে যেমন অন্ধকার নেমে এসেছে, তেমনি শেখ বাড়ির সকলের মুখ আধারে ডুবে গেছে। খবর এসেছে জাহিন যেই সমাবেশের ডাক দিয়েছিল সেখানে গোলাগুলি হয়েছে। গোলাগুলির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে পুলিশ ফোর্স পর্যন্ত নামানো হয়েছে। বাড়ি থেকে জাহিনকে কল করলেও নুহাস কল ধরে শুধু আমরা ঠিক আছি বলে কল কেটে দেয়। তারপর হাজার কল করলেও কেউ কল ধরেনি। তবে মাঝখানে একবার জাহিন কল করে কড়া গলায় বলে দিয়েছে,